সিরিয়ায় যুদ্ধবিরতির শর্ত মেনে নিল সরকার ও বিরোধী জোট। এবারের শান্তি প্রক্রিয়া ব্যর্থ হলে বিকল্প পন্থা নেওয়ার আভাস যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়নের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন ট্রাম্প। নেভাদা ককাসে দ্বিতীয় অবস্থানে রুবিও। প্রয়োজনে নির্বাহী ক্ষমতা বলে গুয়ান্তানামো বে বন্ধের ঘোষণা ওবামার। মুক্তি পেয়ে বন্দীরা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে আশঙ্কা রিপাবলিকানদের। এবং এবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে হামলার হুমকি উত্তর কোরিয়ার। পিয়ংইয়ং এর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপে সম্মত ওয়াশিংটন বেইজিং। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। সিরিয়ায় চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ঘোষণা করা যুদ্ধবিরতির সব শর্ত মেনে নিয়েছে দেশটির সরকার এবং প্রধান বিরোধী জোট। যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতায় পৌঁছাতে রাশিয়ার ভূমিকার ভূয়সী প্রশংসা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, শান্তির এ প্রয়াস ব্যর্থ হলেও সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের বিকল্প পরিকল্পনা রয়েছে। এদিকে যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সিরীয় জনগণের মধ্যে। সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের সময়সীমা আর মাত্র 3 দিন বাকি থাকলেও এর বাস্তবায়ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দামেস্কের সাধারণ মানুষের মধ্যে। অনেকেই এর বাস্তবায়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও আইএস সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলোর ওপর এই যুদ্ধবিরতির বাধ্যবাধকতা প্রযোজ্য না হওয়ায় এর সফলতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। আমি আশা করি যুদ্ধবিরতির মধ্য দিয়ে সংকটের অবসান হবে এবং রক্তপাত বন্ধ হবে। আমি যুদ্ধবিরতি মানি না। সব অঞ্চলের সশস্ত্র বিদ্রোহীদের মানতে বাধ্য করা না গেলে এই যুদ্ধবিরতি আদৌ কোনো সুফল বয়ে আনবে না। মঙ্গলবার ঘোষিত ওই যুদ্ধবিরতির প্রস্তাবের সব শর্ত মেনে নিলেও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন সিরিয়ার সমঝোতা বিষয়ক মন্ত্রী আলী হায়দার। আমরা সব সময় বলে এসেছি সংকট সমাধানে সিরীয়দের জাতীয় ঐক্যের প্রয়োজন, আর এটি সম্ভব হলে হয়তো বিদ্রোহীরাও তাদের অস্ত্র সমর্পণ করে দেশমাতৃকার সেবায় নিজেদের আত্মোৎসর্গ করবে। যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতায় পৌঁছাতে রাশিয়া যে ভূমিকা পালন করেছে তার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সেই সঙ্গে বলেছেন, শান্তির এ প্রয়াস ব্যর্থ হলেও সিরিয়ার সংঘাত বন্ধে বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে যুক্তরাষ্ট্র। সংকট সমাধানে এই মুহূর্তে রাজনৈতিক সমঝোতার খুব প্রয়োজন, আর দ্রুত এটা করা না গেলে হয়তো পুরো সিরিয়াকে একটি দেশ হিসেবে রক্ষা করা সম্ভব হবে না। সিরিয়ায় যুদ্ধবিরতির ঘোষণার পরও থেমে নেই সংঘাত। মঙ্গলবারও দেশটির আলেপ্পো শহরের বেশ কয়েকটি সরকারি ভবন ও এর আশপাশের এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে আসাদ বিরোধী বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ চলে। এদিন অনলাইনে প্রকাশিত এক ছবিতে আলেপ্পো বিমানবন্দরের কাছে সরকারি বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিদ্রোহীদের মর্টার হামলা চালাতে দেখা যায়। এছাড়াও সিরিয়া জুড়ে এদিন অব্যাহত ছিল যৌথ বাহিনীর বিমান হামলা। অন্যদিকে সিরিয়ার লাতাকিয়ায় খমেইমিম বিমান ঘাঁটিতে যুদ্ধবিরতি বিষয়ক যে কোনো তথ্য আদান প্রদানে একটি সমন্বয় কেন্দ্র চালু করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়াও রুশ কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষায় একটি হটলাইন নম্বরও মার্কিন কর্তৃপক্ষের কাছে সরবরাহ করা হয়েছে বলেও জানানো হয়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়া বিষয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে বলে হুঁশিয়ার করলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরিকো মোঘেরিনি। সিরীয় কুর্দি বাহিনী, আসাদ সরকার ও রাশিয়ার মধ্যে যোগাযোগে ব্রিটেন উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। এদিকে তুরস্ক সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সিরিয়ার এক আইএস কমান্ডারের টেলিফোন আলাপের অডিও রেকর্ড প্রকাশ করেছে তুর্কি সংবাদপত্র কামহুরিয়াত। তুরস্ক যে শুরু থেকেই আইএস জঙ্গিদের সহায়তা করে আসছে, এবার তার প্রমাণ প্রকাশ করল তুরস্কেরই একটি সংবাদপত্র। সোমবার কামহুরিয়াত নামে এই পত্রিকায় তুরস্ক সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে এক আইএস কমান্ডারের টেলিফোন আলাপের রেকর্ড প্রকাশ করা হয়। রেকর্ডে শোনা যায়, মুস্তাফা দেমির নামে সিরিয়ার প্রভাবশালী এক আইএস নেতা এক তুর্কি সেনা কর্মকর্তাকে তুরস্ক থেকে সীমান্ত পথে কর্মী সরবরাহের ব্যাপারে সহায়তা করতে বলছেন। ওই তুর্কি সেনা কর্মকর্তা তাকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তুরস্ক আইএসকে সহায়তা করছে এমন খবরে
করে উদ্বেগ জানিয়েছে ব্রিটেনও। সিরীয় কুর্দি বাহিনী, আসাদ সরকার ও রাশিয়ার মধ্যে যোগসূত্রিতার প্রমাণ দেখে সিরিয়া সংকট সমাধানে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ঘোষণা করা যুদ্ধবিরতি আদৌ কার্যকর হবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। রাশিয়া সিরিয়ায় অভিযান চালিয়ে সিরিয়া সংকটকে আরো বাড়িয়ে দিয়েছে ইচ্ছে করে, যাতে শরণার্থী সমস্যা তৈরি হয় আর তা ইইউকে অস্থিতিশীল ও দুর্বল করে দেয়। সিরীয় কুর্দি বাহিনী, আসাদ সরকার ও রাশিয়ার মধ্যে যে সম্পর্ক আছে তা অবশ্যই চিন্তার বিষয়, কারণ সিরীয় কুর্দি বাহিনীর সঙ্গে তুর্কি সন্ত্রাসী সংগঠন পিকেকে এর সম্পর্ক রয়েছে। একই দিন সিরিয়া বিষয়ে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের সম্ভাবনার কথা বললেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি। ইউরোপীয় পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে একথা বলেন তিনি। সিরিয়ায় এখন যে যুদ্ধ চলছে তা আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমি স্নায়ুযুদ্ধের কথা বলছি না, বলছি আসল যুদ্ধের কথা। আমরা যেমনটি ভাবি রাশিয়ার যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ হবে তা নয়, তুরস্ক ও রাশিয়ার মধ্যেও যুদ্ধ হবার আশঙ্কা আছে। ইউরোপীয় হিসেবে আমাদের উত্তেজনা নিরসনে ভূমিকা রাখা জরুরি। মোঘেরিনি যখন তুরস্ক ও রাশিয়ার যুদ্ধের ঝুঁকির কথা বলছেন, তখন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু চিন্তিত পিকেকের কার্যকলাপ নিয়ে। কুর্দি সন্ত্রাসী সংগঠন পিকেকের সঙ্গে সিরীয় কুর্দি মিলিশিয়াদের সম্পর্ক নিয়ে উদ্বেগ জানাতে গিয়ে তিনি বলেন, অপরাধীদের শাস্তি দেওয়া হবে। তুরস্কের বিরুদ্ধে সিরিয়ার ওয়াইপিজে-কে সহায়তা করছে পিকেকে। আমাদের দেশের নিরাপত্তা ব্যাপারে যদি আমাদের কেউ উদাসী ভেবে থাকে তবে তারা ভুল করছে। আমাদের দেশের বিরুদ্ধে নোংরা খেলা দর্শক হিসেবে দেখব না, আমরা তাদের সময় মতো শাস্তি দেব। এদিকে গত বছরের অক্টোবরে তুরস্কের রাজধানী আঙ্কারায় বোমা হামলাকারী একজন সিরীয় নাগরিক বলে তুরস্কের পক্ষ থেকে অভিযোগ উঠলেও ডিএনএ পরীক্ষায় দেখা গেছে সে তুরস্কেরই নাগরিক। হামলাকারী আব্দুল বাকির বাবা তুর্কি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত সপ্তাহেও তুরস্কে বোমা হামলায় 29 জন নিহত হয়, যার দায় স্বীকার করে কুর্দি সন্ত্রাসী সংগঠন পিকেকে সংশ্লিষ্ট একটি সংগঠন পিএকে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের হাত থেকে 16 বছর বয়সী এক সুইডিশ কিশোরীকে উদ্ধার করেছে ইরাকি কুর্দি বাহিনী। ইরাকের মসুলের কাছ থেকে তাকে উদ্ধার করা হয়। সুইডেনের বোরাসের বাসিন্দা উদ্ধারকৃত কিশোরীর নাম মার্লিন স্টিফানি নিভারলিন। কুর্দি কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় তাকে ভুল বুঝিয়ে সুইডেন থেকে ইরাকের মসুলে আনে আইএস। এদিকে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এ ধরনের কোনো খবর তারা পাননি। কুর্দি নিরাপত্তা কাউন্সিল সুইডেন ও মার্লিনের পরিবারকে তাকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। গেল বছর সুইডেনের গণমাধ্যম খবর প্রকাশ করে মার্লিন তার এক বন্ধুর সঙ্গে পালিয়ে সিরিয়ায় চলে এসেছে। যুক্তরাষ্ট্রের নেভাদায় রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের ককাসে 45% সমর্থন পেয়ে বড় ব্যবধানে এগিয়ে গেছেন বিলিয়নিয়ার ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। আর এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থানে রয়েছেন মার্কো রুবিও। নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলাইনার পর তৃতীয় বড় বিজয়ে সমর্থকদের ধন্যবাদ দিয়ে ট্রাম্প বলেন, জয়ের ধারা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের বিজয় হবে। আর ক্রুজ বলেছেন, নির্বাচিত হলে ওবামার জারি করা অস্ত্র আইন বাতিল করে দেবেন তিনি। আবারও জয়ের উল্লাসে মেতেছেন ট্রাম্প সমর্থকরা। প্রথম আইওয়া ককাসে হারের পর নিউ হ্যাম্পশায়ার থেকে শুরু হয় তার বিজয়ের ধারা। তৃতীয় বিজয়ের মধ্য দিয়ে মাল্টি বিলিয়নিয়ার এই ব্যবসায়ী রিপাবলিকান প্রতিনিধি নির্বাচনে আরও এক ধাপ এগিয়ে গেলেন। জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, তার এই বিজয়ের সুফল ভোগ করবে গোটা যুক্তরাষ্ট্র। অসাধারণ একটা রাত, আমি খুবই আনন্দিত। আজ আমি বলতে চাই, আমি আমার দেশকে প্রচন্ড ভালোবাসি। এই দেশের জন্যই এই জয়। আমরা এখন থেকে জয় ছাড়া আর কিছু ভাববো না। আমরা জিততে শুরু করেছি, এখন আমাদের সামনে শুধুই জয়ের ধারা। এই ধারায় পুরো মার্কিন জাতির জয় হবে। মঙ্গলবার রিপাবলিকানদের প্রতিনিধি বাছাইয়ের দ্বিতীয় ককাসে 45% প্রতিনিধি সমর্থন দেন ট্রাম্পকে। দ্বিতীয় অবস্থানে থাকা মার্কো রুবিওর ভাগ্যে জুটেছে মাত্র 24% সমর্থন। আর 23% ভোট পেয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন টেড ক্রুজ। দ্বিতীয় স্থান চূড়ান্ত হওয়ার আগে এক সমাবেশে রক্ষণশীল নেতা টেড ক্রুজ ওবামা সরকারের বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করেন। বলেন, নিজেদের নিরাপত্তার স্বার্থে যারা অস্ত্র বহন করতে চায় তাদের হাতে অস্ত্র ফিরিয়ে দেবেন তিনি। ওবামা জারি করা হেলথ কেয়ার ও কঠোর অস্ত্র আইন মার্কিনীদের আত্মরক্ষার পথ বন্ধ করে দিয়েছে। আমি জানি নেভাদার মানুষ অস্ত্র হাতে রাখতে ভালোবাসে। কে প্রেসিডেন্ট হলে ওবামার এসব আইন বাতিল করে মার্কিনীদের স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে আনবে। আমি জানি আপনারা এর জবাব জানেন।
নেভাদা ককাসে রিপাবলিকান দলের বাকি মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে সমর্থন যায় 5%-এরও কম প্রতিনিধির। এবারের নির্বাচন বিশ্লেষণের পর রিপাবলিকানদের সম্ভাব্য পদপ্রার্থী কে হবেন তা নিয়ে এক প্রতিবেদনে সিএনএন বলছে, ডোনাল্ড ট্রাম্পকে ছুঁতে পারবে এমন শক্ত প্রতিদ্বন্দ্বী আর দেখা যাচ্ছে না। প্রতিবেদনে বলা হয়, নেভাদা ককাসের পর মূলত রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনয়ন হয়ে গেছে বললে ভুল বলা হবে না। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। এদিকে নির্বাচিত হলে গুয়ান্তানামো বে সামরিক কারাগার অপরাধী ও সন্ত্রাসীদের আটক করে ভরে ফেলবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই কারাগারটির রক্ষণাবেক্ষণের জন্য মাসে $4 কোটি খরচ করা হয় বলে উল্লেখ করে তিনি বলেন, মাত্র 100 জন বন্দীর পেছনে এত খরচের কোনো মানে হয় না। তবে প্রেসিডেন্ট ওবামার কারাগারটি বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, তিনি অবশ্যই এটি খোলা রাখবেন। মঙ্গলবার নেভাদায় রিপাবলিকানদের ককাস নির্বাচন অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তের একটি সমাবেশে এমন কথা বলেন তিনি। সমাবেশে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজকে আক্রমণ করে তিনি বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিসেবে একটি শিশুর মতোই দুর্বল ক্রুজ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, সিডনিতে সড়ক দুর্ঘটনায় 2 বাংলাদেশি ছাত্র নিহত, আশঙ্কাজনক অবস্থায় আরো একজন হাসপাতালে। প্রতিযোগিতা করে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা, ধারণা পুলিশের। এবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় হামলা চালানোর হুমকি দিল উত্তর কোরিয়া। আগামী মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার পূর্ব ঘোষিত সামরিক মহড়ার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং। এদিকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘে প্রস্তাব পাশের বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। উত্তর কোরিয়া ও চীনের সংস্কৃতি কর্মীদের উদ্যোগে মঙ্গলবার পিয়ংইয়ংয়ে আয়োজন করা হয় মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। পিয়ংইয়ংয়ের পরমাণু বোমার পরীক্ষা চালানোর পর চীন মুখে উত্তর কোরিয়া বিরোধী বক্তব্য দিলেও এদিনের সাংস্কৃতিক সন্ধ্যায় বন্ধুত্বে মেতে উঠতে দেখা যায় দুদেশের তরুণ তরুণীদের। উভয় সংস্কৃতি বিনিময়ের লক্ষ্যেই ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন বলে জানান আয়োজকরা। দুদেশের শিল্পীদের এমন আনুষ্ঠানিকতার মধ্যেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের মতকে পৌঁছার কথা জানিয়েছে গণমাধ্যম। সম্প্রতি উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার পরীক্ষা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। কিন্তু দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিং ওয়াশিংটন মতপার্থক্যের কারণে বিষয়টি আটকে ছিল। মঙ্গলবার ওয়াশিংটন সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনায় অগ্রগতির কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। খুব শিগগিরই নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত খসড়া প্রস্তাব উত্থাপন করা হবে। আশা করা যায় অন্যান্য প্রস্তাবের মতো এটিও পাস হবে। And it was promised in the last resolution. I would like to tell you that আমরা যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞার পরিসর বাড়ানোর জন্য জাতিসংঘে প্রস্তাব আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনায় অগ্রগতি হয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়া আগামী 7 মার্চ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে সামরিক মহড়া আয়োজনের ঘোষণা দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে উত্তর কোরিয়া। এই উদ্যোগ বন্ধ না হলে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তারা। দেশটির সেনাবাহিনীর উদ্ধৃতিতে রাষ্ট্রীয় টেলিভিশনে এ বাণী প্রচার করা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যদি যৌথ সামরিক মহড়ার আয়োজন করে তবে আমরা হাত পা গুটিয়ে বসে থাকব না। শত্রুপক্ষের এমন উস্কানির বিরুদ্ধে প্রতিশোধ নিতে আমাদের সেনারা তাদের ওপর হামলা চালাতে প্রস্তুত আছে। ওয়াশিংটন সিউল বার্ষিক যৌথ সামরিক মহড়াকে যুদ্ধের উস্কানি উল্লেখ করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়ার হুমকি দেয় পিয়ংইয়ং। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আজকের ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে বইমেলার স্টলগুলোর ক্ষতি হয়েছে। বইমেলা চত্বরের ভেতরে পানি জমে গেছে। বৃষ্টির কারণে গ্রন্থমেলা আপাতত বন্ধ রয়েছে। দর্শক, সেখানকার সব শেষ খবর জানাতে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার মিজানুর রহমান খবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খবির, রঞ্জন, অমর একুশে বইমেলা যখন খুব জমে ওঠার কথা, অর্থাৎ শেষ দিকে এসেই কিন্তু বেচা বিক্রি খুব অনেক বেশি পরিমাণে বাড়ে। ঠিক সেই সময়টিতে আজ দুপুরবেলা প্রাকৃতিক যে দুর্যোগ হলো, ঝড়, শিলাবৃষ্টি এবং প্রচণ্ড বৃষ্টির কারণে এবং শিলাবৃষ্টির কারণে কিন্তু স্টলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলা একাডেমি কর্তৃপক্ষ তাদের তথ্যকেন্দ্র থেকে মাইকে বারবার ঘোষণা দিচ্ছেন যে মেলা আপাতত পরিত্যক্ত ঘোষণা বা আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে পুরো পরিত্যক্ত ঘোষণা তারা করেননি। একটু আগেই আমরা তাদের ঘোষণা শুনছিলাম
বলছিলাম যে তারা এই মেলাটিকে আপাতত দর্শনার্থী তাদেরকে প্রবেশ করতে দিচ্ছেন না। তবে দর্শনার্থী যারা তারা কিন্তু শুধু ঢাকাই না, ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে এসেছেন এমন অনেকজনের সঙ্গে গেটের বাইরে আমার কথা হয়েছে। তারা আক্ষেপ করে বলছিলেন যে আসলে বইমেলায় বই কেনার জন্য বা এই মেলা যে একটি আনন্দের জায়গা, সেই জায়গার একটু আনন্দ উপভোগের জন্য তারা অনেকে এসেছিলেন, কিন্তু সেই আশার গুড়ে বালি আজ এই যদিও বৃষ্টি এবং শিলাবৃষ্টি ঝড়ের কারণে তাদের কিন্তু এই আশাটি পূর্ণ হচ্ছে না। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি যাদের হয়েছে স্টল মালিকরা, আমরা বোধহয় এখন আপনাদেরকে দেখাতে পারছি যে কয়েকটি স্টলের সামনে দেখাতে পারছি তারা সেই ভেজা বইগুলোকে নিয়ে একটু শুকানোর চেষ্টা করছেন বা নিচ থেকে যেগুলো রাখা ছিল সংগ্রহ করে একটু উপরে তোলার চেষ্টা করছেন, এবং সেই বইগুলো আজকে বিক্রি করা যাবে না এমনই একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি তারা হয়েছেন। কয়েকজন স্টল মালিকের সঙ্গে আমার কথা হয়েছিল, কর্মচারীদের সঙ্গে কথা হয়েছিল, তারা প্রাণান্ত পরিশ্রম করছেন, চেষ্টা করছেন যাতে এই পরিস্থিতি থেকে একটু উতরে যেতে পারেন। তবে সেই উতরে যাওয়া পরিস্থিতি আপাতত তাদের পক্ষে কিন্তু সম্ভব হচ্ছে না, এই কারণে যে এখনো কিন্তু আকাশে হালকা মেঘ রয়েছে, মাঝে মাঝে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, যার কারণে আজকের দিনে তাদেরই আসলে বেচা বিক্রি করতে পারবেন কিনা এটি নিয়ে বেশ সন্দিহান তারা। এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্টলটি, বর্ণায়ন যে স্টলটি, তারা একটু আগে বলছিলেন যে 200-রও বেশি বই তাদের ভিজে গেছে, এখন সেগুলো নিয়ে তারা মূলত বইগুলো সংগ্রহ এবং শুকোনোর কাজে কিছুটা ব্যস্ত রয়েছেন। তবে তারা বলছেন যে এই মেলাতে এই বইগুলোকে আর কোনোভাবেই চালানো যাবে না। এমনিভাবে সবকটি স্টলে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো বেশি বা কম তাদের ক্ষয়ক্ষতি কিন্তু তারা আপাতত কীভাবে যে পুষিয়ে উঠবেন সেই দুশ্চিন্তা তো রয়েছে, তবে পরিস্থিতি সামাল দিচ্ছেন। একটু কথা বলতে পারি আপনার সঙ্গে, আজকে যে আকস্মিকভাবে ঝড় বৃষ্টি হলো, তো মেলার কি প্রস্তুতিতে এই বিষয়টিকে কখনো রাখা থাকে না যে প্রাকৃতিক দুর্যোগ হলে পানি বা অন্যান্য যে সমস্যাগুলো হয় সেগুলো থেকে কিভাবে উতরে উঠবেন আপনারা? আসলে এই কর্তৃপক্ষের আমরা দায়ী হতে পারি না, কারণ এটা তো প্রাকৃতিকভাবে হয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে। তারপরেও যদি কর্তৃপক্ষ একদিনের জন্য যদি মেলাটা বাড়িয়ে দেয়, আমার মনে হয় স্টল মালিকদের জন্য খুব ভালো হবে। আর এই যে বিষয়ে পানি উঁচু নিচু জায়গা, এগুলো কর্তৃপক্ষের হয়তো আগেই করা উচিত ছিল, যে সমান করে একটা পজিশন করা উচিত ছিল। তাহলে আমার মনে হয় এরকম পজিশনে স্টল মালিকরা হয়তো পড়তো না, কারণ অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে, যেটা পূরণ করা খুবই কষ্টকর আর কি। এমনিতে তো এই সময়টা তো বেশ জমজমাট থাকে, আমরা যেমনটি বলছিলাম, এবং এখানে যারা মেলায় অংশগ্রহণ করছেন তারাও যেমনটি বলছিলেন, কিন্তু তাদের এই অংশগ্রহণের বাইরেও আর্থিকভাবে যে ক্ষয়ক্ষতি তাদের আজ পর্যন্ত হয়েছে, সেই ক্ষয়ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবেন, আমি আর একজন প্রকাশক এবং স্টল মালিকের সঙ্গে কথা বলতে চাই। বা একটু আগে কথা বলছিলাম আপনার সঙ্গে, আবার একটু দর্শকদের জন্য বলবেন যে কি ক্ষতি হয়েছে আজকে আপনাদের, একটু সংক্ষেপে যদি বলেন। আজকে 11টার বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের ফলে আমাদের প্রায় 500 বই নষ্ট হয়ে গেছে এবং পুরোপুরি ভিজে গেছে। এই ভিজে বইগুলো তো আসলে আমরা আর কোনো কাজ রাখতে পারবো না, কিন্তু মেলা কর্তৃপক্ষ বা বাংলা একাডেমি যদি এই বৃষ্টির জন্য বা পানি, 11টায় বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত পানি পুরো মেলায়, কোনো একটা স্টল কেউ যাইতে পারছে না। তো কর্তৃপক্ষ যদি এই ব্যাপারটা দেখতো যে বৃষ্টি হলে পানি নিষ্কাশনের কী ব্যবস্থা, সেটা তারা রাখে নাই, এই জন্য আমাদের খুব ক্ষতি হয়েছে। তিনি বলছিলেন, একজন স্টল মালিক, তিনি বলছিলেন তাদের সমস্যার কথা। আসলে এমনি সমস্যায় পড়েছেন সবাই, আর আপাতত মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। ভেতরে পানি নিষ্কাশন সহ মেলাটিকে আবার দর্শনার্থী এবং পাঠকদের জন্য যারা আসতে পারেন এবং মূলত বই কেনা বেচার জন্য প্রস্তুত করারই আপাতত কার্যক্রম চলছে। তো রঞ্জন শুভ্র, এই ছিল আমার কাছে আপাতত সবশেষ বাংলা একাডেমি গ্রন্থমেলার আজকের খবর। অমর একুশে গ্রন্থমেলা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী মিজানুর রহমান কবির। নিজের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই কিউবার গুয়ান্তানামো বে সামরিক কারাগার বন্ধ করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবারের এক ভাষণে ওবামা কারাগারের বন্দীদের পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রের ভেতরে অন্যান্য দেশে স্থানান্তরের পরিকল্পনার কথা জানান। এই পরিকল্পনাটি মার্কিন কংগ্রেসে ইতোমধ্যে পাঠানো হয়েছে বলেও জানান ওবামা। তবে বন্দীদের ছেড়ে দিলে তারা পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হবে, এই যুক্তিতে রিপাবলিকানরা ওবামার পরিকল্পনার বিরোধিতা করে আসছেন। তবে কংগ্রেস এই প্রস্তাবের অনুমোদন না দিলে প্রেসিডেন্ট ওবামা তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করার কথা জানান। পৃথিবীর কুখ্যাত কারাগারগুলোর তালিকা তৈরি করলে প্রথমে উঠে আসবে গুয়েন্তানামো বে বন্দি শিবিরের নাম। কিউবার দক্ষিণ পূর্বে গুয়েন্তানামো উপসাগরের কোল ঘেঁষে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে 2002 সালে নির্মাণ করা হয় এই বন্দি শিবির। সেখানে বন্দীদের ওপর নির্মম নির্যাতনের অসংখ্য ঘটনা বিশ্বব্যাপী নানা বিতর্কের জন্ম দেয়।
বিতর্কের অবসানে 2009 সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকেই বারাক ওবামা কারাগারটি বন্ধের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দেয়া এক ভাষণে ওবামা এই কারাগার বন্ধের একটি নির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন, যা এরই মধ্যে মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী গুয়েন্তানামো বের 91 জন বন্দীর মধ্যে 35 জনকে চলতি বছরের মধ্যে বিভিন্ন দেশে পাঠানো হবে এবং বাকিদের পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রের 13টি স্থানে স্থানান্তর করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে বলেও জানান প্রেসিডেন্ট ওবামা। আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে অনির্দিষ্টকাল আটকে রেখে নির্যাতন করা মার্কিন মূল্যবোধ বিরোধী। এজন্য আমরা এই পরিকল্পনা হাতে নিয়েছি। গুয়ান্তানামো বে কারাগারটি চালু রাখলে বছরে 45 থেকে 65 কোটি ডলার খরচ গুনতে হয়। বন্দীদের দেশের ভিতরে রেখে বিচার করা হলে বছরে 6.5 থেকে 8.5 কোটি ডলার সাশ্রয় হবে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ওবামার এই পরিকল্পনার ভূয়সী প্রশংসা করলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় রিপাবলিকানরা। এতে মার্কিন নিরাপত্তা হুমকির মুখে পড়বে উল্লেখ করে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীরা এই পরিকল্পনাকে অবাস্তব ও বিপজ্জনক বলে আখ্যা দেন। গুয়েন্তানামো বে কারাগার কোনোভাবেই বন্ধ করা যাবে না। সেখানকার বন্দীরা আমাদের শত্রু। তারা ছাড়া পেলে আবার আমাদের উপর হামলা করবে। এসব সমালোচনার জবাবে হোয়াইট হাউস জানায়, বন্দীদের বিভিন্ন সুরক্ষিত ও বিশেষভাবে নির্মিত কারাগারে রেখে বিচারের মুখোমুখি করা হবে। তাই নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ার কোনো আশঙ্কা নেই। গুয়ান্তানামো বের উদাহরণ দেখিয়ে সন্ত্রাসীরা তাদের দল ভারী করছে। তাই এই বন্দী শিবির বন্ধ করার কোনো বিকল্প নেই। কিউবার সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এবং মার্কিন মূল্যবোধ রক্ষায় এই বন্দী শিবির বন্ধের পরিকল্পনা গ্রহণ করেন ওবামা। তবে কংগ্রেস এ প্রস্তাবের অনুমোদন না দিলে প্রেসিডেন্ট ওবামা তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করার কথা জানান। এদিকে সামনের মাসে ওবামার হাভানায় সফরে যাওয়ার কথা রয়েছে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়ি দুর্ঘটনায় 2 বাংলাদেশি ছাত্র নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয় বলেও জানায় তারা। নিহত 2 ছাত্রের নাম ফাহিম রহমান অনিক ও সাকলাইন উৎস। তাদের বয়স 20-এর কাছাকাছি বলে জানা গেছে। সিডনি পুলিশ সুপারের বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, দক্ষিণাঞ্চলীয় বেলমোরের ক্যান্টারবুরি সড়কে দ্রুত গতিতে চলার সময় একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায় তাদের গাড়িটি। এ সময় ওই সড়কে আরও 2টি গাড়ি এমন দ্রুত গতিতেই চলছিল। পুলিশের ধারণা, প্রতিযোগিতা করে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই নিহত হয় একজন। আহত 2 জনকে হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। Are at the scene here trying to work out what went so horribly wrong in the early hours of this morning. 2 parked cars are also here at the scene, and investigators are looking into the possibility that the cars may have been. নেপালের পোখারা থেকে জমসম যাওয়ার পথে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ দেশটির পশ্চিমাঞ্চলে খুঁজে পেয়েছে উদ্ধারকর্মীরা। 23 আরোহীর কেউই আর বেঁচে নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজ হওয়ার সময় বিমানটিতে 20 জন যাত্রী ও 3 জন ক্রু ছিল বলে জানায় গণমাধ্যম। বুধবার স্থানীয় সময় সকাল 7:45-এ পোখারা থেকে রওনা দেয় ওই বিমান। টেক অফ করার মাত্র 10 মিনিটের মাথায় বিমানটির সঙ্গে বিমানবন্দর এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরপরই বিমানটির খোঁজে 2টি হেলিকপ্টার পাঠায় বিমানবন্দর। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, অস্ত্রোপচারের মাধ্যমে ব্রিটেনে প্রথমবারের মতো জন্ম নিল গরিলা। মায়ের উচ্চ রক্তচাপের কারণে চ্যালেঞ্জ নিতে বাধ্য হন চিকিৎসকরা। ইরানে আগামী শুক্রবার দেশটির 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে দেশটির সবখানে চলছে নির্বাচনী সভা ও সমাবেশ। প্রার্থীরা পোস্টার, লিফলেট ও বক্তৃতার মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা ও যোগ্যতা তুলে ধরছেন। সম্প্রতি পশ্চিমা বিশ্বের সাথে পরমাণু চুক্তির ফলে বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির জনপ্রিয়তা বাড়লেও উদারপন্থীদের দমনে বর্তমান সরকারের কঠোর নীতি নির্বাচনে প্রভাব ফেলবে বলে ধারণা আন্তর্জাতিক গণমাধ্যমের। দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী এবারের সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন মোট 6,229 জন। শুক্রবার সকাল 8টায় ভোট শুরু হয়ে চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে দেশটির বিমান বাহিনীর হামলায় অন্তত 15 জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
পাক সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে নিহতরা জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান টিটিপির সদস্য। মঙ্গলবার বিকেলে উত্তর ওয়াজিস্তানের দাত্তাখেল এলাকায় 8 দফা হামলা চালায় পাকিস্তান বিমান বাহিনী। এ সময় জঙ্গিদের বেশ কয়েকটি আস্তানা ও যানবাহন ধ্বংস করে দেওয়া হয়। উত্তর ওয়াজিস্তান পাকিস্তান তালেবানের শক্ত ঘাঁটি বলে পরিচিত। 2014 সালের 15 জুন থেকে পাকিস্তান সামরিক বাহিনী জারবি আজব নামে জঙ্গি বিরোধী অভিযান চালিয়ে আসছে। সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতার মেয়াদ আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে গত বছরের শেষ দিকে বিদেশিদের উপর একাধিক হামলার ঘটনা উদ্বিগ্ন হয়ে 10 নভেম্বর এই সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভ্রমণ সতর্কতার মেয়াদ বাড়ানোয় আগামী 1 মে পর্যন্ত মার্কিনীদের ঢাকা সফরের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদ দমনে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নিলেও জঙ্গি হামলার আশঙ্কা এখনো উড়িয়ে দেওয়া যায় না। অবশেষে দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রনেতা ওমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্য। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে এসে পুলিশের কাছে ধরা দেন এই 2 ছাত্রনেতা। এদিকে আত্মসমর্পণের পর ওই 2 ছাত্রনেতাকে সাউথ ক্যাম্পাস পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলে সেখানে তাদেরকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বুধবার তাদেরকে আদালতে তোলার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার উমর খালিদ এবং অনির্বাণের নিরাপত্তার আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। 2001 সালে ভারতের পার্লামেন্টে হামলার ঘটনায় অভিযুক্ত আফজাল গুরুর সমর্থনে বক্তব্য দেয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয় ছাত্রনেতা কানহাইয়া কুমারকে। প্রতিবাদে বিশ্ববিদ্যালয় জুড়ে ব্যাপক আন্দোলন শুরু হলে এ ঘটনায় 6 ছাত্রনেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়, যাদের মধ্যে 2 জন হলেন ওমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্য। ভারতের হরিয়ানায় অবহেলিত কৃষিজীবী সম্প্রদায় জাঠদের আন্দোলনের কারণে রাজধানী নয়াদিল্লির কিছু কিছু এলাকায় এখনো পানি সংকট কাটেনি। এতে করে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে সেখানকার মানুষ। জাঠ বিক্ষোভকারীদের অব্যাহত সহিংসতায় হরিয়ানার মুনাক খালের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে দিল্লির পানি সম্পদ মন্ত্রণালয়। যমুনা নদীর পানি হরিয়ানায় মুনাক খাল হয়ে দিল্লিতে প্রবাহিত হয়। এই খাল থেকে দৈনিক 54 কোটি 30 লাখ গ্যালন পানি সরবরাহ হয় রাজধানীতে। ভারতীয় সেনারা খালটির একটি অংশ অবরোধ মুক্ত করলে মঙ্গলবার পানি পৌঁছে দিল্লির বেশ কিছু এলাকায়। তবে বেশিরভাগ বস্তি এলাকায় এখনো পানি সংকটের কারণে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন মানুষ। আফগান শরণার্থীদের সার্বিয়া ও মেসিডোনিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। একই সঙ্গে সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে গ্রিস। অভিবাসী সংকট মোকাবেলায় শেনজেন চুক্তি সংশোধনের প্রস্তাব দিয়েছে জার্মানি ও সুইডেন। সার্বিয়া ও মেসিডোনিয়ায় প্রবেশ করতে না পারায় মঙ্গলবার গ্রিসে ফিরতে শুরু করে আফগানিস্তান ও ইরানের প্রায় 100 অভিবাসী। এদিন গ্রিস মেসিডোনিয়া সীমান্ত থেকে তাদের গ্রিসের দক্ষিণাঞ্চলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে সে দেশের সরকার। শরণার্থীদের প্রবেশে অস্ট্রিয়া, সার্বিয়া এবং মেসিডোনিয়ার এ ধরনের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে অভিবাসী সংকট সমাধানে অস্ট্রিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকে গ্রিক কর্মকর্তাদের অংশগ্রহণ বাতিল করে দিয়েছে গ্রিস সরকার। এদিকে অভিবাসীদের দেশটির উত্তরাঞ্চলীয় পথে নিয়ে যাওয়ার দাবিতে গ্রিসের গেভজেলিজা গ্রামে সড়ক অবরোধ করে রেখেছে ট্যাক্সি চালকরা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR ও অস্ট্রিয়া, সার্বিয়া ও মেসিডোনিয়ার এই সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে। জাতীয়তা বিবেচনা করে কোনো অভিবাসীকে প্রবেশ করতে না দেয়া অমানবিক ও নৈতিকতার পরিপন্থী। আমাদের দেখতে হবে তাদের আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন আছে কিনা। মানবিকতা ও আন্তর্জাতিক নীতির মধ্যে থেকেই যে কোনো দেশের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। ইউরোপে অভিবাসন সমস্যা সমাধানে শেনজেন চুক্তিতে কিছু সংশোধনী আনার পরামর্শ দিয়েছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টমাস দি মাইজিয়ার। সুইডেনের বিচার ও অভিবাসন বিষয়ক মন্ত্রী মর্গান জোহানসনও একই পরামর্শ দিয়েছেন। এই মুহূর্তে সুইডেন অভিবাসী ইস্যু বেশ ভালোভাবেই সামাল দিচ্ছে। তবে ইউরোপের সব দেশ যদি শুধু নিজ দেশের স্বার্থ রক্ষায় সিদ্ধান্ত নেয় তবে এ সমস্যার সমাধান হবে না। আমাদের সামগ্রিকভাবে ইউরোপের সমস্যা বিবেচনায় নিয়ে সমাধানের উপায় ভাবতে হবে। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার ফ্রান্সের ক্যালের জঙ্গল
নামে পরিচিতি পাওয়া শরণার্থী শিবিরে পরিদর্শনে যান দেশটির এক বিচারক। পরিদর্শনের পর শিবিরটি উচ্ছেদ সংক্রান্ত রায় ঘোষণার কথা থাকলেও তার আগেই উচ্ছেদ অভিযান শুরু করে কর্তৃপক্ষ। এই ঘটনার পরেই সীমান্তে কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে বেলজিয়াম। উচ্ছেদের ফলে শরণার্থীরা বেলজিয়ামে প্রবেশ করবে বলে আশঙ্কা করছে দেশটি। সিসিলি প্রণালী থেকে 6টি অভিবাসী নৌযান থেকে প্রায় 400 অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির নৌবাহিনী। এছাড়া গ্রিসের কস দ্বীপের উপকূল থেকে উদ্ধার করা হয়েছে আরও 12 জনকে। আফরোজ নিপা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে পরপর 7টি টর্নেডোর আঘাতে এ পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত 31 জন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে দক্ষিণাঞ্চলে মিসিসিপি ও দক্ষিণ পূর্বাঞ্চলের লুইজিয়ানা অঙ্গরাজ্যে বাতাসের তীব্র ঘূর্ণিতে ধ্বংসস্তূপে পরিণত হয় বিস্তীর্ণ এলাকা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 31,000 মানুষ। লণ্ডভণ্ড হয়ে যায় গির্জা, প্রশাসনিক কার্যালয় সহ অসংখ্য বসতঘর ও গাড়ি। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে লুইজিয়ানার সুগার হিল ট্রেইলার পার্কটি। সেখানে 7 জন গুরুতর আহত হয়। ধ্বংসস্তূপের মধ্যে অনেকে আটকে থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ অবস্থায় জরুরি অবস্থায় জারির পাশাপাশি স্থানীয়দের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। টর্নেডোর কারণে দক্ষিণাঞ্চলের 5টি অঙ্গরাজ্যের অন্তত 60 লাখ বাসিন্দা ঝুঁকির মুখে রয়েছে বলে জানায় ওকলাহোমা আবহাওয়া দপ্তর। বাঙালির ভাষা আন্দোলন কেবল ইতিহাসই নয়, বিশ্বের অনেক ভাষার অস্তিত্ব টিকিয়ে রাখার অনুপ্রেরণা হিসেবেও কাজ করছে। এমনটাই মনে করেন জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর অঙ্গ সংগঠন সিল। বিলুপ্তির হুমকির মুখে থাকা ভাষাকে বাঁচিয়ে রাখতে নতুন করে ভাবছে জাতিসংঘ সহ সারা বিশ্ব। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বে 6,000-এরও বেশি ভাষা রয়েছে, কিন্তু প্রতি বছর হারিয়ে যাচ্ছে অন্তত 20টি ভাষা। বর্তমানে 3,500 এমন ভাষা রয়েছে যেসব ভাষায় কথা বলা মানুষের সংখ্যা মাত্র 10,000, আর 1,750টি ভাষা রয়েছে যেসব ভাষায় কথা বলা মানুষের সংখ্যা 1,500-এরও কম। আর এ কারণেই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অনেক ভাষা। এ অবস্থায় শতাব্দী শেষে বিশ্বের প্রায় অর্ধেক ভাষা বিলুপ্তি হয়ে যেতে পারে বলে আশঙ্কা ইউনেস্কোর। বিলুপ্তির হুমকিতে থাকা বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা সংরক্ষণে তাই বিশেষ কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনার কথা জানালেন জাতিসংঘের বহুভাষা সংরক্ষণ বিষয়ক আন্ডার সেক্রেটারি। বিলুপ্তি হতে যাওয়া ভাষার প্রচলন কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সে বিষয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আর এতে করে সংখ্যালঘু ভাষাভাষীর মানুষের মানবাধিকার সহ অন্যান্য সুযোগ সুবিধা লাভের সম্ভাবনা তৈরি হবে। সেই সঙ্গে অপমৃত্যুর হাত থেকে বাঁচবে বহু ভাষা। ভাষা নিয়ে আজ যত কথাবার্তা তার নেপথ্যে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বাংলা ভাষার জন্য বহু মানুষের আত্মত্যাগ। বিশ্বের 7ম বৃহত্তম ভাষা বাংলা। এ ভাষায় কথা বলে বিশ্বের প্রায় 23 কোটি মানুষ। বাংলা ভাষার এই বিকাশের মূল শক্তি ও অনুপ্রেরণা বাঙালির মহান ভাষা আন্দোলন। বাংলাদেশের দিকে তাকালেই উপলব্ধি করা যায় মাতৃভাষা সংরক্ষণ একটা জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। মাতৃভাষা দিবস উদযাপনের যেমন তাৎপর্য রয়েছে, তেমনি পৃথিবী থেকে ভাষা যাতে হারিয়ে না যায় সে বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক ভাষার পাশাপাশি বিভিন্ন স্থানের আঞ্চলিক ভাষাগুলোকে গুরুত্ব দিতে হবে। সেসব ভাষার প্রচলনের ব্যবস্থা করতে হবে। মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভের মাধ্যমে বিশ্বে বাঙালিদের অবস্থান আরও সুসংগঠিত হয়েছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন ভাষা সংরক্ষণে নতুন করে পথ দেখালো তিতুমির আর সূর্য সেনের সংগ্রামী বাঙালি জাতি। ডেস্ক রিপোর্ট, সময় সংবাদ। শিশুর স্বাভাবিক প্রসব সম্ভব না হলে অথবা মায়ের শারীরিক জটিলতা থাকলে অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ করানো বেশ স্বাভাবিক প্রক্রিয়া। তবে এই চিকিৎসা পদ্ধতি যদি গরিলার ক্ষেত্রে প্রয়োগ করা হয় অবাক হওয়াটাই স্বাভাবিক। ব্রিটেনের চিকিৎসকরা তাই করে দেখিয়েছেন। দর্শক, চলুন দেখে আসি ভীষণ চ্যালেঞ্জিং সেই গরিলা শিশু প্রসবের বিস্তারিত। সদ্য ভূমিষ্ঠ এই গরিলা শিশুটি এখন ব্রিটেনের ব্রিস্টন শহরবাসীর মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় এই মেয়ে গরিলাটি। শিশুটির মা কেরা বেড়ে উঠেছে ব্রিস্টলের একটি সাফারি পার্কে। অন্তঃসত্ত্বা থাকার সময় গরিলাটি প্রি এক্ল্যাম্পসিয়া বা উচ্চ রক্তচাপজনিত রোগে ভোগায় প্রাণ সংকটে পড়ে শিশুটি। এ অবস্থায় শিশুটিকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসবের সিদ্ধান্ত নেয় পার্ক কর্তৃপক্ষ। স্থানীয় গাইনি চিকিৎসক ডেভিল কাহিলের ওপর দায়িত্ব পড়ে অস্ত্রোপচারের। পেশাগত জীবনে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি অসংখ্য শিশু ভূমিষ্ঠ করলেও কোনো গরিলার শরীরে ছুরি চালানো এটাই প্রথম। মা গরিলার সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা শেষে 12 ফেব্রুয়ারি কাহিলের নেতৃত্বে সাফারি পার্কের মেডিকেল বোর্ডের সহায়তায় 3 ঘন্টার জটিল এ অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।
মায়ের জঠর থেকে বেরিয়ে আসে 2 পাউন্ড ওজনের খুদে গরিলাটি। আমার জন্য এ এক দারুণ অভিজ্ঞতা। মানুষের যে ধরনের অস্ত্রোপচার করা হয় গরিলাটির ক্ষেত্রে তাই করা হয়েছে। তবে মায়ের উচ্চ রক্তচাপ থাকায় এই অস্ত্রোপচার আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ ছিল। জন্মের পরপরই শিশুটি শ্বাসকষ্টজনিত রোগে ভোগায় বেশ চিন্তায় পড়ে যান চিকিৎসকরা। তবে সেবা শুশ্রূষার মাধ্যমে মা ও শিশু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বলে জানায় চিকিৎসকরা। জন্মের পরপর মনুষ্য শিশুর নিউমোনিয়া হয়ে থাকে, তবে সঠিক চিকিৎসা দিলে 1 সপ্তাহের মাথাতেই তা সেরে যায়। এই গরিলা শিশুটির ক্ষেত্রেও তাই হয়েছে। শিশুটিকে পার্কে ছাড়ার আগে আরো কয়েক মাস পর্যবেক্ষণে রাখা হবে বলে জানায় কর্তৃপক্ষ। দিনের একটি নির্দিষ্ট সময় শিশুটিকে মায়ের কাছে রাখা হলেও বাকি সময় সে সেবিকাদের তত্ত্বাবধানে থাকে। তবে শিশুটিকে কি নামে ডাকা হবে তা নিয়ে এখন ব্যস্ত ব্রিস্টনের সাফারি পার্ক কর্তৃপক্ষ। এর আগে সান ডিয়েগোতেও এভাবে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় আরেকটি গরিলা। বনভূমি ধ্বংস ও পাচারকারীদের কারণে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে এই বন্য প্রাণীটি। তাই এর অস্তিত্ব টিকিয়ে রাখতে তৎপর হয়ে উঠেছে বিভিন্ন দেশ। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। সিরিয়ায় যুদ্ধবিরতির শর্ত মেনে নিল সরকার ও বিরোধী জোট। এবারে শান্তি প্রক্রিয়া ব্যর্থ হলে বিকল্প পন্থা নেওয়ার আভাস যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়নের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন ট্রাম্প। নেভাদা ককাসে দ্বিতীয় অবস্থানে রুবিও। প্রয়োজনে নির্বাহী ক্ষমতা বলে গুয়ান্তানামো বে বন্ধের ঘোষণা ওবামার। মুক্তি পেয়ে বন্দীরা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে আশঙ্কা রিপাবলিকানদের। এবং এবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে হামলার হুমকি উত্তর কোরিয়ার। পিয়ংইয়ং এর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের সম্মত ওয়াশিংটন বেইজিং। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।